এআর ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো সি প্রোগ্রামিংয়ের আজকে সপ্তম ক্লাস। তো সপ্তম ক্লাসে আজকে আমরা বাস্তব সংখ্যার যোগফল এবং এম্পারসেন্ট নিয়ে কথা বলবো। তো প্রথমেই কোড ব্লক সফটওয়্যারটি ওপেন করে নেবেন। কোড ব্লক সফটওয়্যারে ডাবল ক্লিক করলে সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। কোড ব্লক ওপেন হওয়ার পর এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করতে পারেন, বা ফাইল থেকে নিউ এবং নিউ থেকে প্রজেক্টে এসে কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করবেন এবং গোতে যাবেন। এরপর নেক্সট এবং সি সিলেক্ট করে আবার নেক্সট, এবং এখানে প্রজেক্ট টাইটেল অর্থাৎ প্রজেক্টের নামটি দেবেন। তো আমি ক্লাস 7 দিচ্ছি। তো ক্লাস 7, এবং এখানে 3 ডটে ক্লিক করে আপনারা কোথায় সেভ করতে যাচ্ছেন সেই লোকেশনটি দিয়ে এখানে নেক্সট ক্লিক করবেন এবং ফিনিশ। এবং এদিকে প্রজেক্ট অফ ওয়ার্ক স্পেস থেকে সোর্সে ডাবল ক্লিক করে মেইনে ডাবল ক্লিক করবেন, তাহলে এখানে মেইন ডট সি যে ফাইলটি রয়েছে সেটি ওপেন হবে। তো মূলত একটা ডেমো ফাইল আমাদের চলে এসেছে। আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মূলত কোড লিখব। তো এই প্রোগ্রামটি আপনারা একটু খেয়াল করুন। এখানে আমরা ডাবল ডাটা টাইপ নিয়েছি এবং এ নামের একটি ভেরিয়েবল নিয়েছি, বি নামের একটা ভেরিয়েবল এবং সাম নামের একটা ভেরিয়েবল নিয়েছি, এবং এর মধ্যে আমরা অ্যাসাইন করছি 9.5 এবং বির মধ্যে অ্যাসাইন করছি 8.743, এবং এরপর আমরা লিখছি সাম ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ গত পর্বগুলোতে আমরা যেভাবে যোগ করেছি সেটি কিন্তু লিখছি এখানে। এরপর আমরা লিখছি প্রিন্ট এফ, ডাবল কোটেশনের মধ্যে লিখছি সাম ইজ, অর্থাৎ সাম ইজ কোলন যে আমরা দিলাম এটি কিন্তু কনসোলে ডিরেক্ট প্রিন্ট করে দেখাবে। এবং প্লেস হোল্ডার হিসেবে আমরা %lf নিয়েছি এবং \n নিয়েছি যেন লাইন বাই লাইন প্রিন্ট হয়, একই লাইনের জন্য এলোমেলোভাবে প্রিন্ট না হয়, যেন একটা লাইনের পর আরেকটা লাইন আসে সেজন্য \n, এবং কমা দিয়ে আমরা এখানে সাম নামক ভেরিয়েবলটি নিয়েছি। এবং পরের লাইনে আমরা এখানে পার্সেন্ট দিয়েছি, এবং পার্সেন্ট দেওয়ার পরে আমরা এখানে 0.2 দিয়েছি, 0.2, এবং প্লেস হোল্ডার lf নিয়েছি এবং \n দিয়েছি। তো প্রোগ্রামটি আমরা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে যদি আমরা বিল্ড অ্যান্ড রান দেই, তো প্রোগ্রামটি একটু খেয়াল করেন। এখানে বিষয়টা লক্ষ্য করেন একটা জিনিস, যে সাম ইজ আমরা প্রথমত প্রিন্ট পাচ্ছি 18.243,000, এবং পরে আমরা প্রিন্ট পাচ্ছি সাম ইজ 18.24, অর্থাৎ প্রথম প্রিন্টিংয়ে আমরা পাচ্ছি, যেহেতু এখানে কোনো দেওয়া নেই অর্থাৎ লিমিট দেওয়া হয়নি, সেক্ষেত্রে আমাদের কিন্তু 6 ঘর পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমরা যেহেতু ডাবল ডাটা টাইপ ইউজ করছি 15 ঘর পর্যন্ত কিন্তু নির্ভুল মান পাবো, কিন্তু লিমিট না দেওয়ার কারণে আমাদের এখানে 6 ঘর পর্যন্ত জাস্ট প্রথম অবস্থায় দেখাচ্ছে। তো আমাদের এখানে দেখেন, তো দ্বিতীয় লাইনে আসছে 18.24, কারণ আমরা এখানে 0.2 লিখছি, অর্থাৎ 0.2 লেখার কারণে আমাদের এখানে জাস্ট আপনাদের একটা ক্যালকুলেটরে বিষয়টা দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো ক্যালকুলেটরে সাধারণভাবে আমরা যদি এটার যোগফল করি, যে 9.5 এবং 8.743, অর্থাৎ 9.5 এবং 8.743, তো দেখেন আমরা এখানে ক্যালকুলেটরে যোগ করলে পাচ্ছি যে 18.243, 18.243 আমাদের কিন্তু এটা যোগফল, এবং 000 যে আসতেছে এটা কিন্তু প্রাথমিক অবস্থায় যেহেতু 6 ঘর প্রিন্ট করে দেখায় সেক্ষেত্রে এটা দেখাচ্ছে। তো আমরা এখানে কিন্তু 15 ঘর পর্যন্ত দেখতে পারবো, যেহেতু lf ডাবল ডাটা টাইপ ইউজ করছি। যদি ফ্লোট ইউজ করতাম সেক্ষেত্রে 6 ঘর পর্যন্ত পাইতাম, ফ্লোট ইউজ করার কারণে আমরা 15 ঘর পর্যন্ত নির্ভুল মান পাবো। তো এরপর আমরা দিছি যে সাম ইজ 18.24, এখানে 0.2 দেওয়ার কারণে আমাদের এখানে 2 ঘর প্রিন্ট করে দেখাচ্ছে দশমিকের পর। জাস্ট আমরা এখানে যদি 3 দিতাম, তো যদি 3 দেওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ দিতাম এবং যদি বিল্ড অ্যান্ড রান দিতাম, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু 3 ঘর পর্যন্ত প্রিন্ট করে দেখাতো।
তো দেখেন যখন পয়েন্টে 3 দিলাম আমাদের কিন্তু 3 ঘর পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে, অর্থাৎ দশমিকের পর 3 ঘর, 18.243। তো এখানে যত লিমিট দেবেন তত ঘর পর্যন্ত কিন্তু এখানে জাস্ট প্রিন্ট করে দেখাবে আপনাদের। তো এখানে আমরা যে দেখেন এর মধ্যে যে মানটা অ্যাসাইন করছি এবং বির মধ্যে যে মানটা অ্যাসাইন করছি সেটি মান চেঞ্জ করতে হলে প্রোগ্রামের ভিতর ঢুকে কিন্তু মান চেঞ্জ করতে হবে। অর্থাৎ ব্যবহারকারী কিন্তু এই ধরেন কোনো একটা ইউজার এই প্রোগ্রামটি ইউজ করতে চাইলে সে যদি প্রোগ্রামের এই মানটি চেঞ্জেস করতে চায় সেক্ষেত্রে তাকে প্রোগ্রামের ভিতর চেঞ্জ করতে হবে। কিন্তু আমরা এমনটা করতে পারতাম যে প্রোগ্রামটি রান হওয়ার পরে মান দেওয়া ইনপুট দেওয়া যাবে এবং সেখানেই আমরা আউটপুট দেখতে পারবো। যে এখানে ধরেন প্রোগ্রামটি আমরা রান করছি, এখানে আমরা ইনপুট দেবো এর মান, বির মান ইনপুট দিয়ে ইন্টার যখন চাপবো তখন আমাদের আউটপুট একটা মান দেবে। তো এটি করার জন্য আমাদের স্ক্যানএফ ফাংশন ব্যবহার করতে হবে। তো প্রিন্টএফ যেমন একটা ফাংশন, স্ক্যানএফ একটা ফাংশন। স্ক্যানএফ ফাংশনের ক্ষেত্রে আমরা ইনপুট নিতে পারি এবং প্রিন্টএফের মাধ্যমে আমরা কনসোলে আউটপুট প্রিন্ট দেখতে পারি। জাস্ট এটি মনে রাখবেন যে স্ক্যানএফের মাধ্যমে আমরা একটা ইনপুট নিতে পারি ব্যবহারকারীর কাছ থেকে এবং প্রিন্টএফ ব্যবহার করে আউটপুট দেখতে পারি। তো এই প্রোগ্রামটি আপনারা একটু খেয়াল করুন। তো দেখেন এখানে লেখা হয়েছে ইন্টেজার, এ নামক ভেরিয়েবল, বি নামক ভেরিয়েবল এবং সাম নামক ভেরিয়েবল। গত প্রোগ্রামের মতোই, কিন্তু এখানে আমরা ইউজ করছি স্ক্যানএফ ফাংশন ইউজ করছি। তো স্ক্যানএফ ফাংশন ইউজ করার নিয়ম হচ্ছে স্ক্যানএফ লেখার পরে SCAN স্ক্যান এফ একসাথে ছোট হাতের এটা পুরোটাই লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এবং এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে প্লেস হোল্ডার দিয়ে নেব %d এবং কমা দিয়ে, অর্থাৎ ডাবল কোটেশন থেকে বের হয়ে এসে কমা দেওয়ার পর আমরা এখানে অ্যান্ড চিহ্ন দেব, অ্যান্ড সাইনটা যেটা রয়েছে, এবং এ দেব এবং পরের লাইনে আবার আমরা আরেকটা স্ক্যানএফ করে নিচ্ছি। তো সেখানেও লিখতেছি স্ক্যানএফ এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করার পরে এখানে %d ডাবল কোটেশনের মধ্যে এবং কোটেশন থেকে বের হয়ে এসে কমা এবং অ্যান্ড আমরা এখানে দিচ্ছি বি এবং পরের লাইনে আমরা লিখতেছি সাম ইকুয়াল টু a প্লাস বি এবং প্রিন্টএফ লিখলাম ডাবল কোটেশনের মধ্যে সাম ইজ ক্লোন, এরপর ব্যাক %d প্লেস হোল্ডার হিসেবে \n এবং কমা দিয়ে আমরা সাম লিখলাম, সবশেষ রিটার্ন 0। তো এক্ষেত্রে আমাদের কিন্তু ব্যবহারীর কাছ থেকে দুটা ইনপুট নেবে এবং একটা আউটপুট দেবে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে বিল্ড অ্যান্ড রান দেওয়ার পরে দেখেন এখানে আমাদের দুটা ইনপুট মান দিতে হবে। ধরেন আমরা একটা মান দিলাম 6 এবং আরেকটা দিলাম হচ্ছে 4। তো এরপর যখন আমরা ইন্টার প্রেস করলাম এখানে দেখতে পাচ্ছেন যে 10 আমাদের দেখাচ্ছে যে সাম ইজ 10, অর্থাৎ যোগফল হচ্ছে 10, অর্থাৎ 6 এবং 4 এর যোগফল আমাদের এখানে প্রিন্টে দেখালো। তো একই ক্ষেত্রে আমরা যদি বিল্ড অ্যান্ড রানে এসে আমরা যদি বিয়োগফল দেখতে চাই তো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট চেঞ্জেস করে দেব, যে এখানে মাইনাস সাইন দিয়ে দেব। তো এরপর বিল্ড অ্যান্ড রানে আসলে আমরা এখানে যখন দুটো আমাদের কাছ থেকে ইনপুট নেবে এবং একটা আউটপুট দেবে। তো ধরেন আমরা একটা ইনপুট দিচ্ছি 4 এবং আরেকটা, আচ্ছা সরি, আমরা এটি আবার বিল্ডে এসে বিল্ড অ্যান্ড রান করতেছি। তো ধরেন আমরা একটা ইনপুট দিলাম 4 এবং আরেকটা দিলাম হচ্ছে 7। তো আমরা যখন ইন্টার প্রেস করতেছি তো সেক্ষেত্রে দেখেন যে 7 এর থেকে যখন 4 মাইনাস হচ্ছে সেক্ষেত্রে 7 যেহেতু বড়, 7 এর সামনে যেহেতু মাইনাস রয়েছে সেক্ষেত্রে এখানে -3 প্রিন্ট করছে। তো আমরা যদি এটা করতাম যে প্রথম 7 এরপরে আমরা যদি 3 দিতাম সেক্ষেত্রে কিন্তু আর মাইনাস থাকতেছে না, 4 থাকতেছে। জাস্ট ক্যালকুলেটরের মতো কাজ করতেছে, ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে আমাদের একটা আউটপুট মান এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তো জাস্ট স্ক্যানএফ এর কাজ কিন্তু এটাই ছিল, স্ক্যানএফ ফাংশন ইউজ করে আমরা ইনপুট নিতে পারি এবং প্রিন্টএফ এর মাধ্যমে আউটপুট দেখতে পারি।
তো এই প্রোগ্রামে একটা মজার ব্যাপার আপনাদের দেখাচ্ছি। দেখেন, যখন আমরা অ্যান্ড এম্পারসেন্টটা ইউজ করলাম না, এখানেও না, বা একটাতে যদি ইউজ না করি, তো আমি দুটাতে ইউজ করলাম না, দেখেন এক্ষেত্রে কি হচ্ছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, বুইল্ড এবং রান দিলাম, প্রোগ্রামটি রান হচ্ছে। তো একটা ইনপুট 7 দিলাম এবং আরেকটা ইনপুট যখন দিচ্ছি, আরেকটা কিন্তু এখানে নিচ্ছে না, যত চাপতেছি নিচ্ছে না, ইন্টারও কাজ করতেছে না, কোনো কিছুই কাজ করতেছে না। তো অ্যান্ড এম্পারসেন্টটা ইউজ না করলে কিন্তু এটা হবে, অর্থাৎ এই সমস্যাটা হবে। তো এখানে এই জন্যই আমাদের অ্যান্ড এম্পারসেন্টটা ইউজ করতে হবে যখন আমরা স্ক্যানএফ ফাংশনটা ইউজ করব। তো স্ক্যানএফের জন্য অ্যান্ড এম্পারসেন্টটা অবশ্যই ইউজ করতে হবে। যখন অ্যান্ড এম্পারসেন্ট ইউজ করলাম, সেক্ষেত্রে আমাদের দেখেন এখন বুইল্ড অ্যান্ড রানে দেওয়া হলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখন দুটা ইনপুটই নেবে, 5 এবং 4 দুটা ইনপুটেই এখানে নিচ্ছে। এবং আপনারা দেখেন, আমরা যে রিটার্ন জিরোটা বাতিল করে দেই, সেক্ষেত্রে কি হচ্ছে, প্রোগ্রামটি রিটার্ন জিরো বাতিল করলেও আমাদের এখানে বুইল্ড অ্যান্ড রানে কিন্তু প্রোগ্রামটি রান হবে। দেখেন রান হচ্ছে এবং আমরা যখন 5 দিচ্ছি, 4 দিচ্ছি, সেটিও নিচ্ছে এবং আমাদের বিয়োগফল ঠিকভাবেই দেখাচ্ছে আউটপুট। তো রিটার্ন জিরো দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না, কারণ রিটার্ন জিরো না দিয়েও তো আমরা পাচ্ছি। তো এটি কেন তারপর আমরা দিচ্ছি, তো যখন ফাংশন নিয়ে আমরা ডিসকাস করব, সেক্ষেত্রে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপাতত এটুকু জেনে রাখুন যে রিটার্ন জিরো দিয়ে নেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। প্র্যাকটিস করুন, দেখা যাবে যে প্র্যাকটিস করতে করতে আপনারাও এক্সপার্ট হয়ে যাবেন। আর সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখুন, স্কিপ না করে, তাহলেই আশা করা যায় একটা সি প্রোগ্রামিংয়ের উপর আপনাদের একটা ভালো একটা নলেজ তৈরি হবে। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।